ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। এখন যে আপনারা যে উপজেলা নির্বাচন করছে, দেখেছেন তো আপনারা তারা এখন কিভাবে নিজেরা লড়াই করছে, কিভাবে আপনার ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তা তাদেরকে এখন বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে। সে ভোটে কিন্তু মানুষ আসছে না, এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না। কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে কি লাভ? আমাদের দায়িত্ব তখনই, আমাদের কাজটা ওখানে। আমাদেরকে জনগণকে আমরা বারবার বলেছি, জনগণ আসছিল, অনেক জনগণ এসেছে, কিন্তু আমাদেরকে চূড়ান্ত বিজয়ের জন্য এই জনগণকে সত্যিকার অর্থেই সংগঠিত করে রাস্তায় নেমে সোচ্চার হতে হবে। রাস্তায় নামার কোনো বিকল্প নেই, আমরা অন্য কোনো পথ চিনি না। আমাদেরকে প্রকাশ্যে সামনে এসেই লড়াইটা করতে হবে। দুর্নীতির ব্যাপার আমরা হাজারবার বলছি, সবচেয়ে প্রতি কথা দুনিয়া বলতে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, তাই না? এখন তারা এটা অস্বীকার করে, তারা কোনো দুর্নীতি করে না। এখন দেখেন এই যে আপনার আজকেই খবর এসছে, আপনার সবাই হয়তো দেখেওছেন ইতিমধ্যে, যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্র, তার পরিবার সহ, নিয়ম আইনটাই হচ্ছে পরিবার সহ। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মানে প্রভাবিত করা, জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা হচ্ছে একটা কেস। এর মধ্যে যেটা আসছে, এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই জায়গায় আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রতিদিন শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কিনা, এর জন্য মামলা খেতে হবে কিনা। এই হচ্ছে আপনার এখানে বর্তমান দেশের অবস্থা। একদিকে তারা অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ যেটা দিয়ে আমরা আমদানি করি, আমাদের বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায়, এবং সেই সঙ্গে যদি আমাদের গার্মেন্টস যে যায় আমরা, তারপরে আমরা যে আয়টা করি সেই আয়টা দিয়ে কিন্তু আমাদের দেশে আপনার রিজার্ভ তৈরি হয়, এবং সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যে আমদানি করে সেই আমদানিটা করি। আজকে এমন অবস্থা তৈরি করেছে যে সেই রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে গেছে, স্বীকার করতে চায় না। এখন IMF করছে, IMF এর হিসেবে তো আরো খারাপ অবস্থা। তারপরে সব হিসাব যদি দেখবেন যে আপনার এখানে একটা অবস্থা তৈরি করেছে যে এখন অর্থনীতি যারা স্বনামধন্য অর্থনীতি যারা দেশে, তারা বলছে যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত। বন্ধুরা, অর্থনীতি নিয়ে কথা বলি এই জন্য যে অর্থনীতি আমাদের সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে। আজকে সাধারণ মানুষ তারা বাজারে যেতে পারে না। আমরা কোনোদিন শুনিনি কাঁচা পেঁপের দাম 90 টাকা, 100 টাকা। এখন তাই আপনি যে কোনো সবজি বলেন 50 টাকার নিচে, 60 টাকার নিচে কোনো সবজি নেই।
আর মানুষের কতটা বাড়ি যায় কাছে কাছে যাওয়া যায় না। এই একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছে দেশকে। ইনফ্লেশন বাড়তেই আছে, আর তাদের দুর্নীতিও বাড়তে আছে, কি কি আইন করে না করে। এই কথাগুলো যখন সাংবাদিকরা দেখেন, বাংলাদেশ ব্যাংকে কিছু দুর্নীতি কথা বলেন, তখন তাদেরকে ভিতরে যাওয়াটা নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে সাংবাদিকের কেউ ভেতরে যেতে পারে। ব্যাংকগুলো দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে এখন বাজার করেও তারা কোনো টিকতে পারবে না। সমস্ত নীতি নির্ধারণ করা হয় দুর্নীতিতে পড়ানোদের পাঠানোর জন্য। আমরা আগে ছিল 3 জন বোধহয়, যার একটা পরিবার থেকে, এরপরে হয়েছে 9 জন। এখন কয়জন জানেন নাকি? 9 জনকে 12 জন করতে যায় না, প্রায় ওইরকমই অবস্থা। অর্থাৎ তাকে একই পরিবারে ব্যাংকের ডিরেক্টর থাকতে পারবে প্রায় 9 জন, যেটা আমি লেটেস্ট জানি আর কি। 12 জন করছে একটা আইন করলো পার্লামেন্টে। আর তাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনার অর্থনীতিকে নির্ধারণ করবার জন্য। যারা চিহ্নিত যে তারা দুর্নীতি করছে, যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেরাপি সেসব মাফ হয়ে যায়, অবধি যায়। যারা শেয়ার মার্কেটকে ধ্বংস করেছে সেই লোকগুলোকেই দায়িত্ব দেওয়া। এখন যাদের একমাত্র লোক হচ্ছে অর্থ উপার্জন, সে যেভাবেই হোক বাংলাদেশের সম্পত্তি রোধ করে তাই করছে। পত্রপত্রিকায় দেখবেন বাংলাদেশের এক মন্ত্রী তার ইংল্যান্ডে তার 465টা বোধহয় বাড়ি, উনি আমাদের ব্যাখ্যাও দিয়েছেন। এখন এই তো অবস্থা। একটা কথা বললাম আপনাকে, একটা উদাহরণ দিচ্ছে। আপনার আমাদের কোন কোন ব্যবসায়ী এখন বিদেশে গিয়ে সবচেয়ে বড় ধনীদের মধ্যে নাম্বার 4-5 নম্বরের মধ্যে এসে যায়, অথচ সাধারণ মানুষ তার চিকিৎসার কোনো ব্যবস্থা হয় না। শিক্ষা ব্যবস্থা ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এইসব ব্যাপারে সরকারের কোনো কথা নেই। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী তিনি খুব করে, সেদিনও আমি দেখেছি, বলছেন যে আমাদেরকে সরাতে চায়। আমার অপরাধ থেকে, আমাদের অপরাধ থেকে উনি এখনো উপলব্ধি করছেন না যে ওনাদের অপরাধটা কি। ওনাদের প্রথম অপরাধ, যেটা আমি আগেও বলছি, এখনো বলছি, প্রথম অপরাধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা তাকে ধ্বংস করা, বাংলাদেশের আত্মাটাকে ধ্বংস করা। আমাদের আত্মা হচ্ছে ডেমোক্রেটিক আত্মা, এটা আমরা বেঁচে থাকি ডেমোক্রেসির উপর। আমাদের সংস্কৃতি হচ্ছে ডেমোক্রেটিক সংস্কৃতি। সেই জায়গায় আপনার তার সেটাকে ধ্বংস করে কথা বলা যাবে না, কেউ বলতে পারবে না, তাই কথা বলবে, তার যা খুশিটাই করবে। আর কিছু বললেই তাদের যেটা মনের মতো হবে না, তখন মামলা দিয়ে দেবে। তখন আমাদের আল্লাহ সাহেবদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে, কোর্টে ফেস করতে হবে, উচ্চ আদালতে ফেস করতে হবে। আপনার গত কয়েকদিন আগে ইশরাককে আমার একটা মামলায়, সবগুলো মামলায় আমি একটা মামলা থেকে আপনি নিয়ে চলে গেল। আমাদের আশপাশকে আবার কারাগারে নিয়েছেন। এখনো হাজার খানেক নেতা কর্মী যারা সাজাপ্রাপ্ত হয়ে বিভিন্ন মেয়াদে তারা এখন কারাগারে আছেন। সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি সেই মুক্তিযুদ্ধের সময় থেকে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যিনি তার সারাটা জীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই সংগ্রাম করছেন, তিনি এখন বন্দী অবস্থায় এবং অত্যন্ত অসুস্থ অবস্থায়। আমরা বারবার চেষ্টা করছি তাকে মুক্ত করে বিদেশে চিকিৎসা করার জন্য, তাকে সেই অনুমতি দেওয়া হয়। এই যে হিংসা, এই যে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, এটা কখনো একটা দেশের কল্যাণ বয়ে আনতে পারে না।